ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, যারা ভূগোলে 100তে 100তে পেতে চাও তারা অবশ্যই এই টেস্ট পেপার প্র্যাকটিস সেটগুলো দেখবে। প্রত্যেকটাই কিন্তু আমি ইম্পর্টেন্ট টেস্টগুলো করাচ্ছি এবং সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে ব্যাখ্যা করে করানো হচ্ছে। সুতরাং একটাও প্র্যাকটিস সেট অ্যাভয়েড করবেন না, সবটাই দেখবে। প্রথম যে প্রশ্নটা আছে, গ্রেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? চারটা অপশান আছে, গিলবার্ট, ডেভিস, পেং, জে.এইচ. ম্যাকিন। কী হবে সঠিক উত্তর? গিলবার্ট গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কত সালে? 1876 সালে। ঠিক আছে। আর যদি বলা হয় গ্রেডেশন, যেটা বলা হয় পর্যায়ন শব্দটি, কে বা কারা প্রথম ব্যবহার করেছিল? গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কারা প্রথম ব্যবহার করেছিল? তখন ওটা হয়ে যাবে কি চেম্বারলিন ও সালিসবেরি 1904 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, নদী বাঁকের উত্তল পাড়ে, নদী বাঁকের উত্তল অংশে বা উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়। উত্তল কোনটা আর অবতল কোনটা? যে পাটটা ক্ষয় হয় ওটা উত্তল না ওটা অবতল? যে পাটটা ক্ষয় হয় সেটা হচ্ছে অবতল। নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়। চারটা অপশান দেওয়া আছে, পুল, প্লাঞ্জ পুল, বিন্দুবার, লেভি। তাহলে কোনটা হবে? নদী বাঁকের উত্তল অংশে মানে যেদিকে সঞ্চয় হয়, আর অবতল কোনটা? যেদিকে ক্ষয় হয় সেটা বলা হয় অবতল। তাহলে উত্তল অংশে যেটা সঞ্চয় হয় সেটাই কি বলা হয়ে থাকে? পুল, প্লাঞ্জ পুল। প্লাঞ্জ পুল তো জানিস তোরা না? জানিস না? কী রে প্লাঞ্জ পুল জিনিসটা কি? প্লাঞ্জ পুল যেটা প্রপাত কূপ বলা হয়, যেটা জলপ্রপাতের পাদদেশে ক্ষয়জাত ভূমির উপর হচ্ছে প্লাঞ্জ পুল। আর তোদের আনসার কি চেয়েছে? জানতে চেয়েছে যে নদী বাঁকের উত্তল অংশে, তাহলে প্লাঞ্জ পুল বাদ। তাহলে নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় বিন্দুবার বা পয়েন্ট বার। কী বলা হয় থাকে? বিন্দুবার বা পয়েন্ট বার। সঠিক উত্তর হয়ে যাবে বিন্দুবার। এর পরের প্রশ্ন দেওয়া আছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়? ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়ে থাকে? ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাত, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে কি বলা হয়? মাথায় রাখবি, আমাদের ভারত মহাসাগর আরব সাগরে যে ঘূর্ণবাত সৃষ্টি হবে সেটা হচ্ছে সাইক্লোন। চীন সাগরে টাইফুন, জাপান সাগরে তাইফু, তাইওয়ান ও জাপানে প্রভাব ফেলে তাইফু। ঠিক আছে। আর ফিলিপাইন্সে ব্যাগুই, অস্ট্রেলিয়ায় উইলি, মেক্সিকো উপসাগরে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রভাব ফেলে যেটা হচ্ছে টর্নেডো, আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডো। আর ক্যারিবিয়ান সৃষ্ট ঘূর্ণবাত হচ্ছে হ্যারিকেন। তাহলে এখানে কি জানতে চেয়েছে? যে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কি? তাহলে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতের নাম হবে হ্যারিকেন। এগুলো কিন্তু প্রত্যেকটা মাথায় রাখতে হবে যে কোন সাগরে ঘূর্ণবাতকে কি বলা হয়ে থাকে, প্রত্যেকটা কিন্তু মাথায় রাখতে হবে। পরে যেটা প্রশ্ন আছে, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম কোন জলবায়ু অঞ্চলে? চারটা অপশান দিয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে, স্টেপ জলবায়ু অঞ্চলে। সবচেয়ে বার্ষিক উষ্ণতার প্রসার কম হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আর সবচেয়ে যদি বেশি বলা হয় তাহলে কোন জলবায়ু হবে? মরু জলবায়ুতে। নিরক্ষীয় জলবায়ুতে কেন সবচেয়ে কম বলতো? কারণ নিরক্ষীয় জলবায়ুতে এই কারণে সবচেয়ে কম যে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় এখানে ঋতু পরিবর্তন হয় না, উষ্ণতা প্রায় একই রকম থাকে, এই জন্য উষ্ণতার প্রসার কম। উষ্ণতার প্রসার জিনিসটা কি? যে শীতলতম মাসের গড় উষ্ণতা এবং উষ্ণতম মাসের গড় উষ্ণতার পার্থক্যকে কী বলা থাকে? বার্ষিক উষ্ণতার প্রসার। তো বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এবং সবচেয়ে বেশি হবে মরু জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, 1-5, মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? সোজা কথাই বল। একদম, যে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। মরা কোটালের সময় 90 ডিগ্রি কোণে, আর ভরা কোটালের সময় কত ডিগ্রি কোণে হবে? 180 ডিগ্রি কোণে। তাহলে ভরা কোটালের সময় 180 ডিগ্রি মানে সরল রৈখিক মানে 180। ভরা কোটাল
কোন তিথিতে হয় এটাও মাথায় রাখতে হবে, মরাকোটাল কোন তিথিতে হয় এটাও মাথায় রাখতে হবে, সাথে ওদের কৌণিক অবস্থান। ভরাকোটালে সরলরৈখিক অবস্থান মানে 180 ডিগ্রি, আর মরাকোটালে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এরপরে ঋতুভিত্তিক সমুদ্র স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে, প্রশান্ত মহাসাগর, ভারত, আটলান্টিক, সুমেরু মহাসাগর। ঋতুভিত্তিক মানে ঋতু চেঞ্জ হওয়ার সাথে সাথে সমুদ্র স্রোত চেঞ্জ হয়ে যাবে। একটাই মাত্র সমুদ্র স্রোত আছে যেটা ঋতু অনুযায়ী পরিবর্তন হয়, একটাই মাত্র স্রোত আছে যেটা ঋতু অনুযায়ী চেঞ্জ হয়, সেটা হচ্ছে মৌসুমী স্রোত। আর মৌসুমী স্রোত কোন মহাসাগরে আছে রে? ভারত মহাসাগরে। ভারত মহাসাগরের মৌসুমী স্রোত কেবলমাত্র ঋতু অনুযায়ী পরিবর্তন হয়, মাথায় রাখবি, ঠিক আছে? অন্য কোনো স্রোত কিন্তু ঋতুভিত্তিক হয় না। নামও কিন্তু আসতে পারে যে মৌসুমী স্রোত হচ্ছে ঋতু অনুযায়ী দিক পরিবর্তন করে, 180 ডিগ্রি দিক চেঞ্জ করে, পুরো উল্টো হয়ে যাবে। যেমন দক্ষিণ পশ্চিম মৌসুমী যখন প্রবাহিত হয় তার উল্টা কিরে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, উল্টা তো 180 ডিগ্রি উল্টা, তাই তো? তো ওখানে এখানে সমুদ্র স্রোতেরও কিন্তু একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়। নেক্সট পরের প্রশ্ন, তাহলে ওটার আনসার হলো ভারত মহাসাগর, মাথায় রাখবি। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পন্থা, মানে আমরা যে বর্জ্য ব্যবস্থাপনা করি অনেকগুলো স্টেপ নেওয়া হয়, তার মধ্যে সবচেয়ে ভালো উপায় কোনটা? জৈব সার উৎপাদন, ভরাটকরণ, পুনর্ব্যবহার, স্বল্প বর্জ্য উৎপাদন, কোনটা হবে বল? আচ্ছা বল, যে আমরা প্রচুর পরিমাণে প্লাস্টিক তুই প্রচুর পরিমাণে উৎপাদন করে যাচ্ছিস, প্রচুর পরিমাণে ব্যবহার করে যাচ্ছিস, ওটাকে পুনর্ব্যবহার করা যাবে? যাবে কি? যাবে না। ভরাটকরণ তুমি করলে কি জায়গাতে সব লোড হয়ে যাবে, যেসব বর্জ্যগুলো মানে আমাদের ক্ষতিকারক সেসব বর্জ্য উৎপাদন বন্ধ করে দিলেই ভালো। তাহলে স্বল্প বর্জ্য উৎপাদন সবচেয়ে এর চেয়ে ভালো উপায় হয়, যেগুলো আমরা ব্যবহার করবো যাতে বর্জ্য কম হয়, এমনভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনা এমনভাবে আমরা জিনিসগুলোকে ব্যবহার করব যাতে বর্জ্যের পরিমাণটা সবচেয়ে কম হয়। এর চেয়ে ভালো উপায় আছে কি? কিসের ভরাটকরণ আর কিসের পুনর্ব্যবহার, ঠিক কি না? সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে কি? স্বল্প বর্জ্য উৎপাদন। এরপরে আছে এল নিনোর প্রভাবে ভারতে দেখা যায় খরা, ভূমিকম্প, সুনামি না বন্যা, কি হবে? একদম সঠিক উত্তর হয়ে যাবে খরা। আর লা নিনোর প্রভাবে বন্যা, লা নিনোর প্রভাবে এল নিনো, লা নিনা, এল নিনোর প্রভাবে খরা আর লা নিনোর প্রভাবে বন্যা। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ভারত আর অস্ট্রেলিয়া একই রকম, কিন্তু আমেরিকায় একেবারে বিপরীত। আমাদের ভারতে যদি বন্যা হয় ওখানে খরা, এখানে যদি খরা হয় ওখানে বন্যা হবে, পেরু ইকুয়েডর উপকূলে, ঠিক আছে? পরের প্রশ্ন আছে আউটসোর্সিং সবচেয়ে বেশি জড়িত, আউটসোর্সিং সবচেয়ে বেশি জড়িত মোটর গাড়ি, কার্পাস শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প না লৌহ ইস্পাত শিল্প, কোন শিল্পের সঙ্গে আউটসোর্সিং যুক্ত? আউটসোর্সিংটা কি রে? আরে যখন কোনো কাজ বাইরের সংস্থার মাধ্যমে করিয়ে দেওয়া হয়, তাহলে ডেটা, যে ডেটা এন্ট্রি, ডেটা বিশ্লেষণ, তথ্যে ডেটার পরিমার্জন ইত্যাদি নানান কাজকর্ম করা হয়। তো এই জিনিসটা তথ্য প্রযুক্তি শিল্পেই প্রযোজ্য, ঠিক আছে? তো সঠিক উত্তর কি হয়ে যাবে? তথ্য প্রযুক্তি শিল্প। এর পরের প্রশ্ন যেটা আছে, ভারতের দীর্ঘতম সড়ক, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আগে তো শোন পুরো প্রশ্নটা। ভারতের দীর্ঘতম সড়ক যে দুটি শহরকে যুক্ত করেছে, যে দুটি শহরকে যুক্ত করেছে, মুম্বাই চেন্নাই, দিল্লি কলকাতা, শ্রীনগর কন্যাকুমারিকা, শিলচর পোরবন্দর, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে বল? যে ভারতের দীর্ঘতম সড়ক কোন দুটি শহরকে যুক্ত করেছে? মুম্বাই চেন্নাই, দিল্লি কলকাতা, শ্রীনগর কন্যাকুমারিকা, শিলচর পোরবন্দর, কোনটা সঠিক উত্তর হবে? এটা কিন্তু জানতেই হবে। সবচেয়ে দীর্ঘতম সড়ক হচ্ছে শ্রীনগর টু কন্যাকুমারিকা, বোঝা গেছে? আর এটাকে বলা হয়ে থাকে উত্তর দক্ষিণ করিডর, এটাকে কি বলা হয়ে থাকে? উত্তর দক্ষিণ করিডর, যেটা NH-44 এর অন্তর্গত, NH-44 এর অন্তর্গত। আর দিল্লি কলকাতা হচ্ছে ভারতের ব্যস্ততম সড়ক পথ,
দিল্লি থেকে কলকাতা ভারতের ব্যস্ততম সড়ক পথ, বিজিয়েস্ট রোড, তাই তো? তারপরে আর এই যে সড়ক পথটা আছে দিল্লি থেকে কলকাতা, তাহলে NH-19 হচ্ছে ভারতের ব্যস্ততম সড়ক পথ। বোঝা গেছে? সোনালী চতুর্ভুজও কিন্তু মাথায় রাখতে হবে যে ভারতের প্রধান 4টি শহর দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইকে 4 থেকে 6 লেন সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে। এই 4টি শহরকে, এটাকে কি বলা হয়? সোনালী চতুর্ভুজ। আর সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু, সোনালী চতুর্ভুজের দীর্ঘতম বাহু রয়েছে কলকাতা থেকে চেন্নাই, আর সবচেয়ে এই সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহুটি হলো মুম্বাই থেকে চেন্নাই। নম্বর প্রশ্ন আছে, ভারতের নগরায়নের মাত্রা, নগরায়ন বুঝিস তো নাকি? নগরায়ন মানে যে শহর আস্তে আস্তে গ্রাম থেকে শহরে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? নগরায়ন। তো ভারতের নগরায়নের মাত্রা সব থেকে বেশি যে রাজ্যে, তা হলো মহারাষ্ট্র, গোয়া, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর কি হবে? নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, এরপরে দেখ, খোয়াই বুঝিস তো? যেটাকে গালি বলা হয়, খোয়াই বেশি দেখা যায়, বেশি দেখা যায় পলি মৃত্তিকায়, রেগুর মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়, না পর্জল মৃত্তিকায়? কোনটা হবে? কোন মাটিতে খোয়াই মানে গালি, একবারে দীর্ঘ লম্বা খাত, খুব গভীর খাত যেটা তৈরি হবে, খোয়াই কোন মাটিতে বেশি দেখা যায় বল? সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটেরাইট মাটিতে খোয়াই সবচেয়ে বেশি দেখা যায়। খোয়াই বা গালি সবচেয়ে বেশি দেখা যায় ল্যাটেরাইট মাটিতে। পরের প্রশ্ন, নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম, লিঙ্গানুপাত। নারী পুরুষের অনুপাত মানে কি রে? লিঙ্গানুপাত মানে প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যাকে বলা হয় কি? লিঙ্গানুপাত। এই লিঙ্গানুপাত ভারতে রয়েছে বর্তমানে 940 প্রতি 1000 পুরুষে। 1000 পুরুষের নারী অনুপাত কত রয়েছে বর্তমানে? 940। সবচেয়ে বেশি রয়েছে কেরালায়, আর কিন্তু সবচেয়ে কম রয়েছে কোন রাজ্যে? নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম রয়েছে কোন রাজ্যে? 4টা অপশান দিয়েছে, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড রাজ্য। তাহলে এই 4টা রাজ্যের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? হরিয়ানাতে সবচেয়ে লিঙ্গানুপাত কম। কোন রাজ্য হবে? হরিয়ানা। ঠিক আছে, তাহলে নারী পুরুষের অনুপাত বা লিঙ্গানুপাত সবচেয়ে কম হরিয়ানাতে এবং সবচেয়ে বেশি কেরলে বা কেরালায়। এটা কিন্তু মাথায় রাখবি, ভুললে হবে না। এর পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে 74 m/7। বুঝতে পারছিস? 74 m/7 মানে এটা কোন সিট? ইঞ্চি সিট। এটা কোন সিট? ইঞ্চি সিট। না বুঝতে পারলে না? আর এর বিস্তার কত হবে বল? ইঞ্চি সিটের বিস্তার কত রে? অক্ষাংশ কত বিস্তার? অক্ষাংশ ও দ্রাঘিমা কত বিস্তার কত? 15 মিনিট ইন্টু 15 মিনিট। আর এ জানতে চেয়েছে কি? এর স্কেল জানতে চেয়েছে। ইঞ্চি সিটের RF হচ্ছে 1:50,000। এটা কিন্তু মাথায় রাখবি। আর 1 লাখ কোথায় ছিল রে? ওটা হাফ ইঞ্চি সিটে। ডিগ্রি সিটে 1: কত রে? 250,000 মানে 2.5 লাখ, তাই তো? আর 10 লাখ কোথায়? ওটা মিলিয়ন সিটে। এগুলো বললে হবে না। এরপরে শুদ্ধ অশুদ্ধ 2-1, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এটা শুদ্ধ না অশুদ্ধ? কি হবে রে? অশুদ্ধ। তাহলে কি সৃষ্টি হয়ে থাকে? প্রপাতকূপ সৃষ্টি হয়ে থাকে বা প্লাঞ্চ পুল। এটা অশুদ্ধ হবে। ঠিক আছে, এরপরে মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির বেশি পড়ে। কি মনে হয়? মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির বেশি পড়ে। এটা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হবে, কারণ মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির বেশি পড়বে না। মেঘমুক্ত রাত্রি যত থাকবে ততই কিন্তু শিশির পড়ার সম্ভাবনা বেশি, তাই না? পরের, শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়। এটা সত্য না মিথ্যা? শস্যাবর্তন প্রক্রিয়ায় মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি পায়। এটা শুদ্ধ না অশুদ্ধ হবে রে? এটা শুদ্ধ হবে। এটা কি হবে?
শুদ্ধ হবে। শস্যাবর্তন কি? আমরা যখন একই বছরের বিভিন্ন সময় বিভিন্ন শস্যের চাষ বা বিভিন্ন বছরে বিভিন্ন শস্যের চাষ করি, একই শস্যের চাষ না করে, সেটাকে আমরা বলবো শস্যাবর্তন। এটা অনেক উপকারিতা আছে শস্যাবর্তনের। তার মধ্যে একটা হচ্ছে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি, রোগ পোকা দমন, বুঝতে পারলি কি না? এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আগাছা দমন, এগুলো হচ্ছে গুরুত্ব। এরপরে আছে যে পরিত্যক্ত স্মার্টফোন একটি জৈব ভঙ্গুর বর্জ্য। পরিত্যক্ত স্মার্টফোন একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। এটা কি সঠিক? সত্য না মিথ্যা? শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ হবে। তাহলে কি লিখতে হবে? পাশে অ লিখবি, ঠিক আছে? তাহলে এটা ভুল। নেক্সট যেটা আছে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি, মানে আনকন্ট্রোলড পপুলেশন গ্রোথ। অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের বাধা, সাস্টেনেবল ডেভেলপমেন্টের বাধা। এটা শুদ্ধ না অশুদ্ধ? একেবারে শুদ্ধ। জনসংখ্যা যদি এইভাবে বাড়তে থাকে তাহলে তো স্থিতিশীল উন্নয়ন তো দূরের কথা, মানে ওটা কল্পনায় ভাবতে হবে শুধুমাত্র, ঠিক আছে? তারপর দেখ কলেরু ভারতের বৃহত্তম লেগুন। কলেরু ভারতের বৃহত্তম লেগুন, এটা কি সত্য? মোটেই না, কলেরু লেগুনই না প্রথম কথা, ঠিক আছে? আর বৃহত্তম লেগুন হচ্ছে চিল্কা। লেগুন মানে কি? উপহ্রদ। লেগুন হচ্ছে উপহ্রদ। তো ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে কি হবে রে? চিল্কা। সুতরাং এটা হবে অশুদ্ধ। এরপরে বলছে আবার দেখ উপগ্রহ চিত্র কেবলমাত্র বিভিন্ন রং এর দ্বারা ভূপৃষ্ঠের বিষয়বস্তুগুলিকে উপস্থাপন করে। বিভিন্ন রং এর দ্বারা কি মনে হয়? উপগ্রহ চিত্রে কেবলমাত্র বিভিন্ন রং না প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়? না, এখানে কোনো প্রতীক চিহ্নের ব্যবহার করা হয় না, ওটা ভূবৈচিত্র্য মানচিত্রে ব্যবহার করা হয়। সুতরাং এটা সত্য, এটা হবে শুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণ। মরু অঞ্চলে স্বল্প উচ্চতার পাহাড় বা টিলাকে বলে। এটা তো পারবি। কি বলা হয়? মরু অঞ্চলের শূন্যস্থান পূরণে আছে প্রথম প্রশ্ন, যেটা মরু অঞ্চলে স্বল্প উচ্চতার পাহাড় বা টিলাকে বলা হয়। কি বলে রে? ইনসেলবার্স। সঠিক উত্তর হবে, এখানে উত্তর হবে ইনসেলবার্স। নেক্সট বায়ুমণ্ডলের ড্যাশ অংশে জেট বায়ু প্রবাহিত হয়। কোন অংশে রে? জেট বায়ু, জেট বিমান না, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। যে পদ্ধতিতে বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি, বায়ুতে মিশে যায় তা হলো, কোন পদ্ধতিতে বর্জ্য বিয়োজিত হয় এবং জল, বায়ু, মাটিতে মিশে যায়? কোন পদ্ধতিতে বল? বিয়োজিত মানে কি রে? কম্পোস্টিংয়ে বিয়োজিত করা হয়। আর যদি বলা হয় যেসব বর্জ্য বিয়োজিত হয় জীবাণু দ্বারা, তাদেরকে কি বলা হয়? তখন উত্তর হবে জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য। কিন্তু যে পদ্ধতিতে বিয়োজিত মানে কি? এখানে কম্পোস্টিংয়ের কথা বলছে। কিসের কথা বলছে? কম্পোস্টিং। সুতরাং এর উত্তর হয়ে যাবে কম্পোস্টিং। তারপরে সমুদ্রের অধিক লবণতার জল প্রবাহিত হয় ড্যাশ স্রোত রূপে। কি স্রোত রূপে? অন্তঃস্রোত রূপে। আর উষ্ণ জল প্রবাহিত হয় বহিঃস্রোত রূপে। সুতরাং এটার উত্তর হবে কি? অন্তঃস্রোত রূপে। তামিলনাড়ুর ড্যাশ রেল কোচ বা কামরা নির্মাণের জন্য বিখ্যাত। তামিলনাড়ুর কোন শহর রেল কোচ বা কামরা নির্মাণের জন্য বিখ্যাত? উত্তর হবে পেরাম্বুর। তামিলনাড়ুর পেরাম্বুর রেল কোচ বা কামরা নির্মাণের জন্য বিখ্যাত। এরপরের প্রশ্ন অবশ্যই সবাই পারবি। উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশ পরিবহনকে। কোন পরিবহনকে? জলপথকে। একদম, উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। এরপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র নির্মাণ সংস্থার সদর দপ্তর, টোপোগ্রাফিক্যাল বা টোপোসিট বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর ড্যাশে অবস্থিত। কোথায় অবস্থিত রে? দেহরাদুনে অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে দেহরাদুনে। এর পরের প্রশ্ন, 2-1টি শব্দে উত্তর দাও। 2-3। 1 নম্বরে আছে যে 1 নম্বরে যে প্রশ্ন আছে 2-3-1, গ্রেট গ্রিন ওয়াল অরণ্য প্রাচীরটি কোথায় নির্মিত হয়েছে? এটা কিন্তু সেনেগালে রয়েছে। কোথায় রয়েছে? সেনেগালে, মানে আফ্রিকার সেনেগাল। এটা কিন্তু মাথায় রাখবি। আচ্ছা, বায়ুমণ্ডলের
এবার 2 নম্বরেরটা, বায়ুমণ্ডলের কোন স্তরে মৌক্তিক মেঘ দেখা যায়? কোন স্তরে মৌক্তিক মেঘ দেখা যায় রে? কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ বা মাদার অফ পাল ক্লাউড, এটা স্ট্র্যাটোস্ফিয়ারে। আর নকটিলুসেন্ট ক্লাউড বা নৈশদ্যুতি মেঘ, ওটা হচ্ছে মেসোস্ফিয়ারে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লেখো। ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লেখো। কি হবে রে? এতগুলো আছে, একটা বাদ, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতটা বাদ দিয়ে দে, আর কুমের স্রোত বাদ, বাকি যে কোনো একটা বললে হলো। এতগুলো স্রোত আছে ভারত মহাসাগরের। মৌসুমী স্রোত আছে, সোমালি স্রোত আছে, আগুলহাস, মোজাম্বিক স্রোত, তাই তো, মাদাগাস্কার স্রোত। একটা নাম বললে হলো, একটি চেয়েছে। এরপর বলছে বিওডি এর সম্পূর্ণ কথাটা কি? কি হবে? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এরপরে কোন জলপ্রপাত ভারতের নাইগ্রা নামে পরিচিত? কোন জলপ্রপাত ভারতের নাইগ্রা নামে পরিচিত? কি হবে? ছত্তিশগড় রাজ্যে রয়েছে। কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড় রাজ্যের ওপর প্রবাহিত ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাত ভারতের নাইগ্রা নামে পরিচিত। এর পরের প্রশ্ন, মরুভূমির শুষ্ক ও প্রায় শুষ্ক মৃত্তিকাকে কি বলা হয়? মরুভূমির, সোজা কথায় মরুভূমির মৃত্তিকাকে কি বলা হয় থাকে? কি বলা হয় থাকে রে মরুমৃত্তিকাকে? সিরোজেম। কি বলা হয় থাকে? সিরোজেম। তাহলে মরুমৃত্তিকা হলো সিরোজেম। এরপরে দেওয়া আছে ইনস্যাট, INSAT, ইনস্যাট কি ধরনের উপগ্রহ? সূর্য সমলয় না ভূ সমলয়? INSAT, ইনস্যাট। এই ইনস্যাট কি ধরনের উপগ্রহ? ইনস্যাট হচ্ছে ভূ সমলয়, তাই তো, যেটা বলা হয় জিও স্টেশনারি। তাহলে ইনস্যাট হচ্ছে জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহের উদাহরণ। এরপরে ডান বাম আছে, বাম দিকে কি কি আছে বলে দিচ্ছি। প্রথমটা আছে পরিকল্পিত শহর, শুল্কমুক্ত বন্দর, অশোক লেল্যান্ড, ইসরো, বাম দিকে। ডান দিকে আছে কর্ণাটক, চণ্ডীগড়, কান্ডালা, চেন্নাই। তাহলে এই চারটা, কর্ণাটক, চণ্ডীগড়, কান্ডালা, চেন্নাই, এই চারটার মধ্যে পরিকল্পিত শহর কোনটা হবে রে? বল, পরিকল্পিত শহরের উদাহরণ কোনটা হবে? কর্ণাটক, চণ্ডীগড়, কান্ডালা, চেন্নাই, কোনটা হবে? চণ্ডীগড়। কোনটা হবে? চণ্ডীগড়। শুল্কমুক্ত বন্দর, এটা হবে কান্দালা। এটা কি হবে? কান্দালা। অশোক লেল্যান্ড, চেন্নাই। অশোক লেল্যান্ড, তাহলে ইসরো কি হবে? কর্ণাটক। ইসরো হবে কি? কর্ণাটক। এটা মাথায় রাখতে হবে। তাহলে কেন ইসরো কর্ণাটক? কারণ ইসরো বেঙ্গালুরুতে রয়েছে। তো এই বেঙ্গালুরু কোন রাজ্যে রয়েছে? কর্ণাটক রাজ্যের। 2 নম্বরের প্রশ্ন হলো, একটু বলে দিচ্ছি কেমন পড়েছে, তাহলে বুঝতে পারবি। যে ষষ্ঠাঘাতের সূত্র, এগুলো কমন জিনিস। পুঞ্জিত ক্ষয় পারবি, আইডিজেড, দেখ আইডিজেড প্রায় আসছে দেখছিস। হিমশৈল, এগুলো ইম্পর্টেন্ট একটা জিনিস। লিচেট, লিচেটটা কি জিনিস রে? ল্যান্ডফিল জল ধোয়া জল, ল্যান্ডফিল ধোয়া জলকে কি বলা হয়? লিচেট বলা হয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান, GAP পড়তে হবে। গঙ্গা দূষণ প্রতিরোধের জন্য, তাই তো, যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল কত সালে রে? 1984 না 85 আছে। তারপর সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য, এটা কিন্তু করতে হবে। সামাজিক বনসৃজন কাকে বলে? উদ্দেশ্য বা এর গুরুত্ব একই জিনিস। গুরুত্ব মানে কি? এই যে কর্মসংস্থান তৈরি হয়, তারপরে পুষ্টির চাহিদা পূরণ হয়, এইগুলো। এবার মৌসুমী বিস্ফোরণ ইম্পর্টেন্ট। মৌসুমী বিস্ফোরণ ইম্পর্টেন্ট, এটা তো বললাম আগের দিন। অনুসারী শিল্প, এটাও ইম্পর্টেন্ট, এটাও বলেছি যে কোনো বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো গড়ে ওঠে, যেমন প্লাস্টিক শিল্প, পেট্রোল রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে। তারপরে জল সংরক্ষণের 2টি গুরুত্ব, এটাও ইম্পর্টেন্ট। আর জল কেন সংরক্ষণ করব? খরা প্রতিরোধ, তাই তো, কৃষিকাজের জন্য হতে পারে, কৃষিকাজ বা জলসেচ, দুটো লিখলেই হবে। মিলিয়ন সিট কি, যেটা বলে মিলিয়ন সিট আলোচনা করলাম, তাই তো। সবচেয়ে ক্ষুদ্র স্কেলের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র হলো মিলিয়ন সিট, যেখানে
অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার কত 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এবং ওর আরেকটা কত সেটা উল্লেখ করতে 1:10 লাখ। এরপরে বলছে দূর সংবেদন ব্যবস্থার দুটি সুবিধা উল্লেখ করো। ও দুটি অসুবিধা আসতে পারে, সুবিধা অসুবিধা দুটোই মাথায় রাখতে হবে। সুবিধা কি বলতো, বস্তুকে স্পর্শ না করে তথ্য সংগ্রহ করা যায়। আর কি সুবিধা আছে, দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ, তাই না, ডিজিটাল আকারে তথ্য পাওয়া যায়, এগুলো তো সুবিধা। অসুবিধাগুলো কি, যেমন মেঘযুক্ত আকাশে যদি তথ্য সংগ্রহ অসুবিধাজনক, তাই না। আর কি আছে, উন্নত প্রযুক্তির প্রয়োজন, এগুলো তো অসুবিধা। এরপর 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, এটা 3 নম্বরেই আসবে, ইম্পর্টেন্ট। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য। উষ্ণ স্রোত বুঝতে পারছিস, উষ্ণ মানে বহিঃস্রোত, শীতল মানে অন্তঃস্রোত। উষ্ণ স্রোতের জলের উষ্ণতা বেশি হবে, শীতল স্রোতের জল উষ্ণতা কম হবে। উষ্ণ স্রোত উপকূল মানে বরফ গলাতে সাহায্য করে, তাই তো। আর শীতল স্রোতের প্রভাবে কী হয়, কুয়াশা ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়ে থাকে। এইগুলো জিনিসই লিখবি, 3টা লিখলে যথেষ্ট। বর্জ্য ব্যবস্থাপনার 4R, ঠিক আছে, 4টা আর কিন্তু ব্যবহার করবি, রিডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ, ঠিক আছে। এরপরে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, এটা চলেছে রে তোদের 2025-এ, ঠিক আছে। এরপরে উত্তর ভারতের নলকূপের মাধ্যমে জলসেচের ব্যবস্থা অধিক পরিচিত কেন, আগের দিনই এটা করালাম তোদের, বললাম উত্তর ভারতে নলকূপের মাধ্যমে জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত কেন, এটা আগের দিনই বললাম, ঠিক আছে। তারপরে আছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম, ইমেল, তারপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সব এগুলো হচ্ছে আধুনিক, বুঝতে পারলি। এগুলো তো সবাই তোরা পারবি, ফাটিয়ে দিবি নাকি। আচ্ছা, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য পারবি এগুলো। সান সিনক্রোনাস আর জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য, সূর্য সমলয় এবং ভূসমলয়, এটা কি চলেছে 24-এ, না আসলে কিন্তু পড়তে হবে। এরপরে 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে দেখে নে, 5 নম্বরে কী কী প্রশ্নগুলো আছে। 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ, এটা তো ইম্পর্টেন্ট, তোদের প্রথম থেকে বলেছি। আচ্ছা, এরপরে দিয়েছে পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক, এটাও করতে হবে, এগুলো তোদের তো বলেছিলাম। শৈলতক্ষেপ বৃষ্টিপাত, 2টো বৃষ্টিপাত করবি, পরিচালন শৈলতক্ষেপ 2টো করবি, কিন্তু আসার সম্ভাবনা শুধুমাত্র শৈলতক্ষেপ চিত্রসহ, ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট। আর জোয়ার ভাটা সৃষ্টির কারণ, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এরপরে দেখ ভারতের ভূগোল থেকে কি দিয়েছে, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীভাগ করে প্রতিটি বিভাগের প্রস্থ বরাবর আসার সম্ভাবনাটা কম, দৈর্ঘ্য বরাবর আসার সম্ভাবনাটা বেশি। যেটা পশ্চিম, বিশেষ করে পশ্চিম হিমালয়ের বিবরণ দিতে বলবে, বিশেষ করে পশ্চিম হিমালয়ের বিবরণ, ঠিক আছে। এরপরে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, কয়েকটা সেটাই দেখছিস আছে, চা চাষ, গম চাষ, আর কি যেন বলেছিলাম, কয়েকটা 3-4টা চাষের নাম বলেছিলাম। আর একটা ইম্পর্টেন্ট, ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ, আর একটা আছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা। শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করতে পারে, এমনি তুলনামূলক বলবে, তুলনামূলক এখন বলে না, এখন শুধুমাত্র কীরকম প্রশ্নগুলো বলে যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনা করো, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নে, ম্যাপ পয়েন্টিংয়ে কী কী এসছে, সাতপুরা পর্বত, কাবেরী নদী যেহেতু আগে চলে এসছে, রিপিট হওয়ার সম্ভাবনা কম, তারপর করে নিবি। ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন, রিপিট হচ্ছে। ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, ভারতের বৃহত্তম কয়াল, ভেম্বনাথ কয়াল, ভারতের সর্বাধিক কার্পাস উৎপাদক অঞ্চল, ইম্পর্টেন্ট। পূর্ব ভারতের একটি তৈল রসায়ন শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের কি হবে, এটা হলদিয়া হবে, কি হবে, হলদিয়া। ভারতের শুষ্কতম স্থান, ভারতের শুষ্ক। 9 নম্বরে যেটা ছিল ভারতের হাইটেক বন্দর, কোনটা হবে রে, নবসেবা বন্দর, জওহরলাল নেহরু বন্দর, তাই তো। আর আছে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের দক্ষিণ ভারত দিতে পারে, পূর্ব ভারত দিতে পারে, বা ভারতের একটি বলতে পারে, ঠিক আছে। এই হচ্ছে KBS হাই স্কুলের সেট, আর সবটাই খুব বেশ ইম্পর্টেন্ট সেট, বুঝতে পারলে কিনা।